আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন একুশে রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়বস্তুটি রেখেছি আমরা ই কমার্সের ভজঘট দায় কারণ। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে সবচাইতে গত কয়েকদিন ধরে যে আলোচনাটা বিষয় রয়েছে গণমাধ্যমে, বিশেষ করে সেটি হচ্ছে ই কমার্সের বর্তমান যে অবস্থা, ই কমার্সের নামে যা হচ্ছে সেটি কতটুকু নিয়ম মেনে হচ্ছে, আইন মেনে হচ্ছে এবং গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বিভিন্ন লোভনীয় অফার, বা এই যে ই কমার্স এগিয়ে চলছে, ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলছে, সারা বিশ্বব্যাপী যে ই কমার্সের জয়যাত্রা, সেই জায়গাটা বাংলাদেশও এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে নিয়ম নীতি কতটুকু মানা হচ্ছে, নীতিমালাই বা কি আছে, আইনই বা কি আছে, গ্রাহক প্রতারিত হলে আসলে এই দায়টা কে নেবেন, কার দায়িত্ব কি, এই জায়গাগুলো নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে আমরা জানি যে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। আলোচিত, সবচেয়ে বেশি আলোচিত যে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান এবং সিইও ইতিমধ্যে কারাগারে রয়েছেন। আরও বেশ কিছু প্রতিষ্ঠানের ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার ঘোষণা এসছে। সেই জায়গাটায় আমরা আলোচনা করব এবং ই কমার্সের ভবিষ্যৎ সম্ভাবনা যেন আমরা নষ্ট না করি, সেই জায়গাটা নিয়েও আমরা কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত রয়েছেন জনাব গোলাম রহমান, সভাপতি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ব্যারিস্টার অনিক আর হক, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন আব্দুর রহিম ফার্মাসি, বিজনেস এডিটর, নিউজ বাংলা 24.com। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি আলোচনা শুরু করতে চাই অনলাইনে আমাদের সাথে যিনি সংযুক্ত আছেন গোলাম রহমান স্যারের কাছ থেকে। স্যার, এই যে এখন সবচেয়ে আলোচিত যে বিষয়টি, বিশেষ করে ই কমার্স নিয়ে যা হচ্ছে এবং গ্রাহকরা বরাবরই সেই দায়টি তাদের উপরেই চেপে যাচ্ছে। কিছু গ্রাহক হয়তো বা লাভবান হয়েছেন, বেশিরভাগ গ্রাহক এখন সন্দিহান আসলে তাদের যে বিনিয়োগ সেটি আসলে ফেরত পাবেন কিনা বা আইনি কি রয়েছে। কিন্তু এই অবস্থাটা আসলে হঠাৎ করেই কি হয়েছে, আপনার মূল্যায়ন কি স্যার? কমার্স তো মানে রিলেটিভলি একটা নতুন মাধ্যম ব্যবসায়, কিন্তু বাংলাদেশও এর বয়স বোধ হয় এক যুগের বেশি। ই কমার্স তো এটা আর কি স্বীকৃত পদ্ধতি, বিশ্বের সবখানেই এই পদ্ধতিতে ব্যবসা হচ্ছে, বেচা কেনা হচ্ছে। কিন্তু আমাদের দেশে এই ব্যবসাটাকে রেগুলেট করার জন্য যে ধরনের আইনি ফ্রেমওয়ার্ক থাকা দরকার, যে ধরনের রুলস রেগুলেশন দরকার, তা বোধ হয় এখনো গড়ে ওঠে না। এর যেমন আমাদের এখানে সম্ভবত একটা ট্রেড লাইসেন্স হলেই এই ব্যবসা শুরু করা যায়, এবং অনেক ক্ষেত্রে গ্রাহক বোধহয় তাও জিজ্ঞাসা করে না ট্রেড লাইসেন্স আছে বা নাই, তাও জিজ্ঞাসা করে না। আপনি আপনার এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে উদ্যোগ বিভিন্ন সংস্থার কাছ থেকে আসা উচিত ছিল, তা কিন্তু হয়ে ওঠেনি। তার অন্যতম প্রধান কারণ আইনি কাঠামোর অনুপস্থিতি। আর আমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টেরও কোনো রেগুলেশন নাই। মিথ্যা অ্যাডভার্টাইজমেন্ট, প্রলুব্ধ করার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, এইসবেরও কোনো আইনি বাধা নিষেধ আছে বলে আমি জানি না। স্বাভাবিকভাবেই প্রতারকরা এবং যারা ই কমার্সের নামে মানুষকে ঠকানোর জন্য নানা রকমের প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিয়েছে, এবং সেই সব বিজ্ঞাপনে অনেক দামি নামি লোকদেরকে ব্যবহার করা হয়েছে, অনেক সেলিব্রিটিদেরকে ব্যবহার করা হয়েছে। আবার তাদের অনেক অনুষ্ঠানে রাজনীতিবিদ থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নিয়েছে। স্বাভাবিকভাবে তারা মানুষের একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, এবং
মানুষের, এবং মানুষ সবাই লাভ চায়, এবং যেহেতু খুবই যে পণ্যের প্রকৃত মূল্য 1 টাকা তা 50 পয়সায় পাওয়া যাচ্ছে, সেখানে প্রলুব্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু না। আবার অনেকে এই কম মূল্যে পণ্য কিনে আবার বেশি মূল্যে উন্নত বিক্রি করেছে। এটাকে কনজিউমার নয়, এরা ব্যবসায়ী, এরা সত্যিকারে কনজিউমার নয়, এরা ব্যবসায়ী। এখন সবকিছু মিলে একটা নিয়ন্ত্রণহীন অবস্থার জন্যই এই সংকটের সৃষ্টি হয়েছে। যখন ঘটনা ঘটে গেছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কর্তৃপক্ষেরও টনক নড়েছে, এবং এটা একটা আইন শৃঙ্খলা ইস্যু হিসাবে বিবেচনা করে আপনার প্রতারণার দায়ে এই ইভেনির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে। অরেঞ্জ বলে বোধহয় আরেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কোন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন। আবার অনেকে এখনো কিন্তু ব্যবসা চালিয়েও যাচ্ছেন। এখনো এইটাও আইনি কাঠামোর অভাবের জন্য হচ্ছে। আইনি কাঠামো যেহেতু নাই, তাই কোনো কর্তৃপক্ষই কোনো ব্যবস্থা নিতে সাহসী হয়ে যেই ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে সেটা প্রতারণার জন্য, অথবা অবৈধ সম্পদ অর্জনের জন্য বা মানি লন্ডারিং। কিন্তু একটা অনৈতিক ব্যবসা পরিচালনার জন্য বা অনৈতিক মিথ্যা হটকারী অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং আছে, সেই তার কোনো আইনি কাঠামো সম্ভবত নেই। ব্যারিস্টার আনিক আছে সাথে, তিনি হয়তো এই ব্যাপারে আরো ভালো জানবেন। জি স্যার, স্যার ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা ফিরবো অনেক স্যার। যদি স্যার আপনার কথাই বলছিলেন, এই যে বিষয়টি, এটি একদিন দুদিনের নয়। আমরা যদি শুধু ইভেলি নিয়েই আলাপ করি, 3 বছর তাদের অপারেশন টাইম, এবং মাঝখানে 2018-20 ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক তাদেরকে অ্যাকাউন্ট সিজ করে, রব্দ করে, বাণিজ্য মন্ত্রণালয় অনেক কিছু দেখভাল করে, একদম সার্টিফিকেট দিয়ে দিল, কিছু হলো না। তাহলে মানুষ কেন প্রলুব্ধ হবে না? সব দায় কি গ্রাহকদেরই হবে? বাণিজ্য মন্ত্রণালয় কি করেছে, ইক্যাপ কি করেছে, আইন নেই সেটি জেনে যারা এখন এগুলো করেছেন তাদেরই বা কি হবে? শাস্তি আসলে কি নিশ্চিত করা যাবে, বা গ্রাহকের টাকা কি ফেরত আসবে? শাস্তি হয়তো নিশ্চিত হবে, কারণ ওনারা যেটা করেছেন সেটা তো করেই ফেলেছেন। সেটার শাস্তি যেটার জন্য ধরা হচ্ছে সেটা তো মানে আশাবাদী যে অবশ্যই হবে, কিন্তু সেই শাস্তি কিন্তু খুবই নগণ্য। তাদেরকে ধরা হচ্ছে 420 অপরাধ, সেই মাত্রায় কিছুই না। যদি আমি ওনারা স্যার বলছিলেন অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্টের, আমাদের দেশে অ্যাডভার্টাইজমেন্টের একটা নীতিমালা আছে, কিন্তু ওই নীতিমালা দিয়ে অ্যাকচুয়ালি কিছুই কভার করে না। কেউ আদৌ মানছেন কিনা সেটা দেখানো তো সেটা কিছু নেই। আর ওখানে যা রয়েছে সেগুলো কোনোটাই কাজের কিছু না, মানে আমি যে কোনো অ্যাড ওটা দিয়ে চালিয়ে দিতে পারবো। প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদেরকে অ্যারেস্ট করার পরে এখন যখন ওনাদেরকে শাস্তির কথা হচ্ছে, এটা তো ওনাদের ব্যক্তিগতভাবে শাস্তিটা হবে, কিন্তু যেই লোকটা তাদের কাছে ওখান থেকে জিনিস কেনার জন্য অর্থটা প্রদান করলেন, আরেকজনের যিনি স্যার যাদেরকে বলছেন যে বিনিয়োগ করছেন, যে আমি এখান থেকে কিনে পরে বাজার মূল্যে বিক্রি করব, সেও তো টাকাটা দিচ্ছে। এবং যে সাপ্লায়াররা তার কাছে গুডস গুলো দিয়েছিল, তারাও কিন্তু এখানে একটা বিশাল অংশ। এই যে 3টা জায়গার যে টাকা, জুনের মাসের 4 তারিখের পর থেকে যেহেতু ওই যে গেটওয়েতে টাকাটা আটকে থাকার কথা, ওই টাকাটা হয়তো নতুন নিয়ম যেটা করেছেন ওইটা হয়তো ফেরত পাবেন। আগের যে জিনিসটা সেটা কিন্তু পাওয়ার মতন কোনো আইনি ব্যবস্থা নেই। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে আমরা শুধু আজকে 3 বছর ইভ্যালির কথা বলছেন, আমি আরেকটু পিছনে চলে যাই। এই সিমিলার বিজনেস মেথড ইউজ করেছিল যুবক, করেছিল ইউনিট পেটিউ, দেন করেছিল ডেস্টিনি, অনেকগুলো সমবায় সমিতি, প্রায় 226টি সমবায় সমিতি কিন্তু এই অবস্থা করে লোকজনের কাছে টাকা নিয়ে হয়েছে। আমি যদি যখন যেটার প্রয়োজন হয় সেটাই আমি ধারণ করছি। এক্স্যাক্টলি, মানে
কখনো The business LMM, model কখনো is সমবায়, probably কখনো changing. ই-কমার্স। Exactly, business model is changing but not the method. যে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমি আর কোনো কিছু করছি না, এটা কিন্তু সেই 2006 সাল থেকে যদি দেখি টোটাল 21,000 কোটি টাকা এভাবেই লোপাট হয়েছে সাধারণ জনগণের হাত থেকে। এক্স্যাক্টলি, অ্যান্ড এখন পর্যন্ত একটা টাকা কেউ রিটার্ন পাননি। সো এইটা নিয়েও আমি একেবারেই জিরো টাইপের আশাবাদী, যে যার কারণে আমিও তো উদ্বুদ্ধ হব যে আমার তো মানুষের অর্থ নিলে তো কোনো বিচার নেই, হয়তো বা 5-7 বছর জেল খাটবো, 1000 কোটি টাকা মালিক বনে যাব। ডেস্টিনির মালিকেরা জেলে আছেন, জেলে বসে উনি জুমে মিটিং করে আবার নতুন আরেকটা ফোন দিয়ে আসছেন। সো দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। তো এখানে তো যারা করছেন তাদের কি এখন আপনি চিন্তা করে দেখেন যে যদি ইভ্যালির সিইওর জেলও হয় বা শাস্তিও যদি হয়, সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? 5 বছরের জেল, 5 লাখ টাকা। আর যদি ডিজিটাল সিকিউরিটি আইনে যায় যে উনি অনলাইনে ফ্রড ব্যবসা করে এটাতে, সেটাতেও 7 বছরের জেল, 5 লাখ টাকা। এবং 7 বছরের জেল তো কেউ খাটবে না, এটার জন্য হয়তো আপিল করবেন আর সবকিছু করে। সো ওনার তো চিন্তা 1000-2000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক হয়ে 5 লাখ টাকা দিতে তো আমার গায়ে লাগবে না। আর 7 বছরের জায়গায় আমি হয় 5 বছরই থাকলাম, তাতে 7 বছরই থাকলাম, তারপরে তো আমি ওই 1000 কোটি টাকা যেখানে রয়েছে, ইউসি ওনাদের সবচেয়ে বড় যেটা একটা অপরাধ হয়েছিল সেটা হচ্ছে যে নতুন একটা কারেন্সি ক্রিয়েট করছেন, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা, আমি জানি না এটা আমাদের বেশিরভাগ লোকের জানা নেই, যে পেনাল কোডে একটা অফেন্স আছে সেকশন 294B, যে আপনি আপনার প্রোডাক্টকে বা যে কোনো প্রোডাক্টকে এটার সাথে যদি কোনো পুরস্কার বা কোনো কিছু যদি ঘোষণা করেন, তাহলে কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে ডিসির কাছ থেকে। যদি সেটা আপনি না নেন, তাহলে আপনি যে অফারটা দিলেন সেটাই অবৈধ হয়ে যাচ্ছে, এবং সেটার জন্য একটা রয়েছে। তো একদম প্রথমেই যখন এটা করেছিলেন উনি, যে বিভিন্ন রকমের অফারগুলো, এখনো শুধু উনি না, যাই করছেন অনেক ভাই, এই যে এখানে আমি আসতে চাই, তিনি তো প্রকাশ্যে অফার দিয়েছেন। এক্স্যাক্টলি, এটা কোথায় নেই ইভেলি, এক্স্যাক্টলি এরকম প্রশ্ন চলে আসে যে আমাদের মিডিয়ার যদি কথা বলি বা কোথায় নেই, কাকে ব্যবহার করেন? সিনেমা বানাচ্ছেন, বড় বড় লোকজনকে তারা ইউজ করছেন, এবং 2020-এ তার অ্যাকাউন্ট যে স্থগিত করা হলো। এখানে একটা ইন্টারেস্টিং যেটা ইনফরমেশন আছে, কম্পিটিশন কমিশন আছে আমাদের। এই কম্পিটিশন কমিশন কিন্তু 2020-এ তাদের নামে একটা কমপ্লেইন করে যে তাদের এই বিজনেস মডেল এইভাবে, এটা সঠিক নয়, সাস্টেইনেবল না, এটা সঠিক নয় বলে একটা রিপোর্ট জমা দিয়েছিলেন মিনিস্ট্রি অফ কমার্সের কাছে। তারা কি করেছেন? তারা কিচ্ছু করেননি। তারা উল্টো যেটা করলেন, বাংলাদেশ ব্যাংক 1 মাসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো, তারপরে যখন ছেড়ে দিচ্ছে, যারা এটা স্বাভাবিকভাবে মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়বে যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক এটা আটকে যেখানে কোনো ওপেন করে দিচ্ছে, তার মানে না, বাণিজ্য মন্ত্রণালয় কোনো অপরাধ পাচ্ছেন না, সারা দেশ ইভেলি দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে আমি কেন? একটা জিনিস চিন্তা করে দেখেন, যে যদি 2020-এর মার্চে থামিয়ে দেওয়া হতো, তাহলে ক্ষতির পরিমাণটা হয়তো এত 500 কোটি টাকার মানে মতন লোকজনের বেঁচে যেত। সেটা তারা করেনি। আরো খারাপ জিনিস এখন এই মুহূর্তে বলি, এই গত কয়েকদিন থেকে যখন থেকে এটা শুরু হলো, 11টা কোম্পানির কথা বলা হচ্ছে, ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা, সুপার আলিশামার্ট, সুপার সিরাজগঞ্জ, সামথিং শপ, আলিবাবা চাইনিজ কোম্পানি, ওটাকে আমরা কিছুই করতে পারবো না, কি জানি একটা কাছাকাছি একটা নাম দিয়েছে। তো এগুলোর ব্যাপারে তারা খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তাদের কিন্তু ব্যবসা এখন পর্যন্ত থামেনি। এই খোঁজ খবর আড়ালে কত টাকা নিয়ে যাচ্ছেন সেটিও তো পরে আর দেখার সুযোগ নেই, কারণ 11টার নাম আমরাই মনে রাখতে পারছি না, সাধারণ মানুষ যখন দেখছে তারা কিভাবে মনে রাখবে? আর আমাকে যদি একটি পণ্য স্যার যেটি বলছিলেন 1 টাকার জায়গায় 8 আনা অফার করে, আমি কেন সেটি নিব না? অফারটি তো প্রকাশ্যে দিচ্ছেন, লুকিয়ে তো দিচ্ছেন না। তাহলে সব দায়ভার শুধু গ্রাহকেরই না, গ্রাহকের এখানে দায়ভারটা হচ্ছে একটাই, যেটা খুব খণ্ডিতভাবে আমাদের আদালতের একটা এসছে, যে লোভের ব্যাপারটা, লোভটা সংগ্রহণ করতে হবে। এটা অনেক বড় একটা আলোচনার মাঝখানে এই একটা লাইন বলেছিলেন, যে আমাদেরও নিজেদের একটু সচেতন হওয়া উচিত, যে এইরকম যদি একটা লোক দিনের পর দিন এই টাইপের অফার দেয়, অবিশ্বাস্য অফার দেয়, তাহলে তো একটু আমাদের সেটা লুফে নিতে হবে। আর সবচাইতে বড় প্রবলেমটা যেটা, যে এই যারা বিজনেসটা করছেন, এদের দেখার মানে শুরু যে করছেন, এটার কোনো নেই, কি বলবো, দেখাশোনার সংস্থা নেই না। আমি আজকে শুরু করে দিতে পারি, ইভেন একটা ব্যাংকে যখন আপনি টাকা লগ্নি করছেন, ব্যাংকের কিন্তু এখন নিয়ম করে দিয়েছে যে একটা সার্টেন অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের জমা রাখতে হয়, যে কোনো কারণে যদি ব্যাংক ফেল করে সেই টাকাটা সেখান থেকে দিবে। এই ই কমার্স সাইটগুলোর ব্যাপারেও কিন্তু বা বিজনেস যারা করছেন, কমার্স মিনিস্ট্রি একটা উচিত ছিল যে মানে এত সার্টেন অ্যামাউন্টের টাকা যদি তুমি, আমি কতটুকু অর্ডার নিতে পারবো, কত টাকার অর্ডার নিতে পারবো, এবং সেটার এগেইনস্টে আমার কতখানি সিকিউরিটি কতখানি আছে, এরকম একটা দেখতে হবে।
এই ই ভ্যালি শুরু হয়েছিল 60,000 টাকার মূলধন দিয়ে, 3 বছরের মধ্যে 1,000 কোটি টাকা হয়ে গেল তার দেনা, আর তার অ্যাকাউন্টে এখন রয়েছে 30 লক্ষ টাকা। তাহলে So, সেই where do we go? দায়ভার সকলকেই নিতে লাগবে। আমি আসবো আপনার কাছে জনাব ফার্মাসি, এগুলো নিয়ে আসলে গণমাধ্যমে প্রতিনিয়ত লেখা হচ্ছে, আপনি অনেকদিন ধরে কাজ করছেন, এবং এই যে দায় কার উপরে দায়টা দিব আসলে? আসলে আমাকে যদি আলোচনাটা শুরু করতে বলেন, তো আমি এভাবে শুরু করতে চাই। 3টি শব্দ, একটা হচ্ছে অতিলোভ, প্রতারণা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অদক্ষতার অভাব। এই 3টি সমস্যার কারণে বা 3টি শব্দের কারণে বাংলাদেশের এই যে নতুন একটি সংকট দেখা দিয়েছে, ই মার্কেট বলি বা অনলাইন মার্কেট বলি, সেই ই মার্কেট নিয়ে যে এই যে জটিল পরিস্থিতি, একটা বড় জটিল পরিস্থিতির মুখোমুখি এখন আমরা। আপনি যদি লক্ষ্য করেন, হ্যাঁ আমরা আলোচনা করতেই পারি যে আপনি আমাকে কিনতে বলবেন 2 লাখ টাকার পণ্য, 80,000 টাকা বা 1 লাখ টাকা আমি কেন কিনবো না, এটা কেন কিনবো, এটা অবশ্যই যুক্তি আছে। কিন্তু আপনাকে তো একটু ভাবতে হবে যে ও এত টাকা দিচ্ছে, তাহলে কি করবে, একটু ভাবেন, আপনি কিনবেন বা হ্যাঁ কিভাবে সম্ভব, এটা কিন্তু বাজারে 2 লক্ষ টাকা সে কিভাবে তাহলে আপনি তো একটু ভাবতে হবে। 1 2 আর হচ্ছে প্রতারণা, ভাই একটু আলাপপাত করছেন, বাংলাদেশের জন্মের পর থেকে বলি বা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে প্রতারণা শব্দটি এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে না, সমাজের একটি শ্রেণী, একটি গোষ্ঠী যখন যে পরিস্থিতিতে যে অবস্থায় সুযোগ পাবে প্রতারণা, যে চেহারা যখন ধারণ করার প্রয়োজন এই যে ভাই বললেন যুবক ডেস্টিনি, এই সিস্টেমটা দেখেন, ওই যে প্রতারণার পদ্ধতি এই ক্ষেত্রেও কিন্তু একইভাবে চলে আসছে। মানে নাম পরিবর্তন, এবং আপনি যদি আমাকে মানে খোলামেলা বলতে বলেন, এই যে এদেরকে যদি এদের মেধা নিয়ে আমার মানে ব্যক্তিগতভাবে মতামত আছে, এরা অত্যন্ত মেধাবী যারা এই সমস্ত করে, এবং তাদের মেধাটা যদি আপনি সুনির্দিষ্টভাবে ভালো পদ্ধতিতে বা ভালো জায়গায় লাগাতে পারতেন বা সরকার যদি সেই ব্যবস্থাটা করে দিত, তাহলে আমি জানি না সমাজে হয়তো তারা এরা ভালো একটা রোল বা ভূমিকা রাখতে পারতেন। আপনি বলছিলেন এই প্রতারণার বিষয়টি গেল, আর আমি বললাম সরকারি সংস্থাগুলোর বা যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা আছে তাদের, আমি জানি না ওনারা ই মার্কেট, আমি জানি অনেক সচিব এখনো এই যে স্মার্টফোন ভালো করে ব্যবহার করতে পারে না। আপনি এই যে জুমে সার্কে নিলেন না, আপনি অনেক সচিবকে যখন জুমে ধরতে চাইবেন সে যুক্তি হতে পারবে, হয়তো আরেকজন করে দিতে পারবে। অর্থাৎ তাহলে দেখেন এই যে আমরা এগিয়ে যাচ্ছি ডিজিটাল যুগে, যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, সত্যিকার অর্থে আসলে এগিয়েছি আমরা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন সেই কাজগুলো তদারক করা, দেখভাল যাদের হাতে এটি রয়েছে, যারা এগুলো দেখভাল করবে, তারা যদি এই যুগের সঙ্গে তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যদি তাদের মস্তিষ্কটাকে বা তাদের কর্মদক্ষতাটাকে যদি এগিয়ে না নেয়, তাহলে কিন্তু আপনার এইরকম সংকটের মুখোমুখি আপনাকে হতেই হবে। আমি এখন যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে চলছি, ডিজিটাল বাংলাদেশ এর কথা আলোচনা হচ্ছে, অনেকেই বলতে পারেন যে কিছুই হয়নি। আমি বলবো যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে যতটা এগোনোর কথা ছিল তার থেকে অনেক বেশি ডিজিটাল বাংলাদেশ এগিয়েছে। এটা সরকারের ভূমিকা আছে কিনা সে আলোচনা আমি যাবই না, তবে বাংলাদেশের মানুষের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, মেধা আছে, দক্ষতা আছে, সেটাকে ব্যবহার করে তারা তাদের মতো করে ডিজিটাল বাংলাদেশ তৈরি করে নিয়েছে। আপনি দেখেন যে আমরা আলোচনা হয়তো বিজ্ঞাপনের মতোই হয়ে যাবে, এই যে আপনার বিকাশ বলি, রকেট বলি বা নগদ বলি, এই সার্ভিসটা অর্থাৎ মোবাইল ব্যাংকিং সার্ভিসটা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে? আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে এতটা হয়েছে কিনা আমি জানি না, আমি মাঝে মধ্যে যাই তো, কিন্তু আমাদের মতো ব্যাপকভাবে সম্প্রসারিত গ্রাম পর্যায়ে আমি জানি না ভারত হয়েছে। কিন্তু আপনাকে তো এই সুযোগটা করে দিয়েছেন, এই যে কাজগুলো ঠিক মতো চলছে সেই কারণে কিন্তু এগিয়ে যাচ্ছে। এখন যে আলোচনা দেখভাল করা যায়, এখন যে আলোচনাটা আসছে যে দেখেন এই যুগে আপনি অনলাইন মার্কেট বলি বা ই মার্কেট বলি, এর থেকে আমাদের চলে আসার বা এইটা ছাড়া আমাদের চলার কোনো সুযোগ নাই। কারণ ভাই দেখেন কর্মব্যস্ত, আমিও, আপনি কর্মব্যস্ত, আমি এখন আমার বাসায় আমার ওয়াইফ বা বাসার ছেলে যে কোনো একটা পণ্য অর্ডার দিল, তার বাসায় চলে আসলো, কারণ আমি তো ব্যস্ত হয়ে পড়ছি ভাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে আমাকে এইটাকে মেনে নিতেই হবে। এখন এই পদ্ধতিটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কিনা, যদি না হয় তখন করণীয় রয়েছে। এই করণীয়ের ক্ষেত্রে দেখেন যে সরকারি সংস্থা বা এখানে আলোচনায় চলে আসে, প্রথম দায়িত্ব চলে আসে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত আমি যতটুকু জানি সুস্পষ্টভাবে ই মার্কেট কিভাবে পরিচালিত হবে এখন পর্যন্ত সুন্দর সুশৃঙ্খল বা সুপরিকল্পনার মাধ্যমে কোনো সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত করে, মানে সংজ্ঞাই নাই আমাদের। হ্যাঁ, সেটাই বলছি। তাহলে কি নতুন করেছে জুন মাসে 8 তারিখে ঘটনাগুলো চলে আসার পরে তারপরে দেখেন কি করলো
কিন্তু ইন্টারেস্টিং জিনিস একটু বলি, ওটাতে সামনে কি সামনে কি হবে তার কিছুই নাই, সেটার ব্যাপারে বলেছে, পিছনের দিকে কি যে হবে তার লসগুলো বড় হয়, একটা না, কাহিনী যে না, পিছনে রয়ে হ্যাঁ, গেছে। সেটা দেখেন আমি আলোচনা করতে যাবো। সেটা কি বললো যে আপনি এই ঘটনাগুলো যখন ঘটলো তখন বাণিজ্য মন্ত্রণালয় 7 দিন 5 দিনের মধ্যে পণ্যটি দিবে, এই আলোচনা আসলো এখন, মানে এবং ঘটনাগুলো third party বা ঘটে gateway যাওয়ার তে পরে। টাকা কিন্তু থাকবে। এই আলোচনাগুলো কেন আগে হবে না, কিভাবে পণ্য নেবে? এখন আমি যদি প্রশ্ন করি, আলিবাবা বা অ্যামাজন কি ব্যবসা করে, ওইটা থেকে তো অভিজ্ঞতাটা আপনি নিতে হবে। অ্যামাজনের উদাহরণ তো আমার ছিল। অর্ডার বাংলাদেশে দারাজ তো বাংলাদেশে ব্যবসা করছে। সেটা ব্যবসা। অ্যামাজনের প্রোডাক্ট অনেকেই নেয় না বাংলাদেশে, নিচ্ছে না। তাদের কাছ থেকে আপনি কি আমি তো অর্ডার তারা দিব, কি সিস্টেম ফলো করছে? সিস্টেম ফলো করে হয়তো কিভাবে সিকিউরিটি দিচ্ছে, কিভাবে লেনদেন হচ্ছে, তাদের লং টার্ম ইনভেস্টমেন্টটা কত দূর এই যে ধরে আসল আছে। প্রশ্নটা এই যে ভাই যদি আরেকটা বললেন। বিষয় ছিল যে আমরা যেটা বলছিলাম যে এই বাংলাদেশ ব্যাংক যখন তাকে স্থগিত করলো, তাকে কি সে প্রশ্ন করা উচিত ছিল না যে এই টাকা যে ব্যয় হচ্ছে এই টাকাটা কার? সেটাই বলছি যে Exactly. দেখেন এখন যে দলে আপনি তো যে কোনো ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো প্রাইমারি ইনভেস্টমেন্ট তো লাগবে। আপনি হয়তো একটি প্রজেক্টে, আমি বললাম ছোট হোক বড় হোক, অর্থাৎ আমি ধরলাম যে 1 লাখ টাকার একটি প্রজেক্ট, মানে আলোচনার ক্ষেত্রে সেটা তো আমার সেইখানে হতে তো লাগবে। আপনাকে 50,000 টাকা ইনভেস্ট করতে হবে। হ্যাঁ। সেই তারপরে আপনি হয়তো বাকিটা লোন নিলেন, আবার ব্যাংক থেকে 50,000 টাকা থাকতে থাকতে হবে। সেটি আপনার কোনো টাকাই নাই, আপনি সার্কেল তৈরি করলেন সুন্দর, আমি আবার বললাম মেধা দিয়ে আপনি পরিচালিত করলেন, কিন্তু জনগণের কাছ থেকে টাকাটা আসবে, অবশ্যই আইন সেই শৃঙ্খলা টাকা দিয়ে- বাহিনীকে আমি সেই সাধুবাদ টাকা জানাই, দিয়ে- তারা সেই ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো অনেক স্মার্ট। এই জায়গাটি কি তারা আগে দেখতে এখানে পাননি? মূল বিষয়টাই আমি বলছিলাম যে এই মার্কেটটা সুন্দরভাবে পরিচালনা করতে হবে, এ বিষয়ে কোনো ধরনের দক্ষতা আমাদের সরকারি সংস্থাগুলোর ছিল না বা এখনো নেই। এখনো যদি থাকে তাহলে দেখেন আপনি কি বলছেন যে আপনি 5 দিনের মধ্যে পণ্যটি পৌঁছায় দিবেন, কিন্তু অ্যামাজন তো পণ্য তার তো একটা সার্কেল তৈরি হচ্ছে যে আপনি অর্ডার দিবেন, পণ্যটি আপনি 3-4 দিনের মধ্যে পৌঁছে যাবে। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, যদি না হয় কি হতে পারে, যে রিফান্ড পলিসি কি হবে, হ্যাঁ, একদিন দুই দিন- টাকার নিরাপত্তা কি হবে, 1-2 দিন দেরি হবে বা ছুটির দিন থাকলে সেটা দেরি হবে। কিন্তু এই যে একটা হজবরল অবস্থা বা সংকট সৃষ্টি হলো, এখন দেখেন আপনাকে আমি ছোট্ট এই যে নীতিমালার কথা বললাম রাজীব, আমরা যেহেতু এই পেশার সঙ্গে জড়িত, আপনাকে ছোট্ট আমি দেই, এই দেখেন আমরা অনলাইন পত্রিকা, যেটা সেই অনলাইন পত্রিকাগুলোর portal। জন্ম আমি আগে যে বিডি নিউজ 24 মোটামুটি পায়োনিয়ার বা প্রথম 2006 সালে থেকে শুরু হলো। আমরা বারবার বলতেছিলাম যে এটা একটা সুন্দর ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা দরকার, একটা নীতিমালা দরকার, কিভাবে কি পরিচালিত হবে। এখন পর্যন্ত নীতিমালা হয়নি, অনলাইন পত্রিকাগুলো চলছে কিভাবে যা চলবে, খুশি সবাই তারপর online। দেখেন একটা ফিউচার মার্কেট, দেখেন এখানে ফিউচার মার্কেট হচ্ছে আপনার ভবিষ্যতে এই অনলাইন পত্রিকা ছাড়া আপনি থাকতে পারবেন না। মানুষের যেভাবে সময় ব্যস্ততা সবকিছু মিলে বিশ্বের এখন প্রভাবশালী পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত নীতিমালা তৈরি করতে পারলো না। কি হলো, হাজার ব্যাঙের গ্রামে ছাতার গঞ্জে মতো ব্যাঙের হয়ে গেল। ছাতার মতো অনলাইন হয়ে গেল, এবং যার যা খুশি সে সেইভাবে করছে, কাউকে কোনো নিয়ম নেই, নীতি নেই। নিয়ন্ত্রণ নেই। এই যে আমরা করাপশনের কথা বলি না, সাংবাদিকরা তো বলতে হয়তো লাগে, সেটাও হচ্ছে, অস্বীকার করার এবং কোনো যারা মানে। ভালোভাবে হ্যাঁ, করছে সেটাই তারা বলছি। প্রশ্নবিদ্ধ হয়ে এখন যাচ্ছে। দেখেন, যখন এতদিন পরে এসে হয়তো বলছে যে 94টা ইয়ে হবে, কিন্তু সুন্দর যদি একটা ফ্রেমওয়ার্ক থাকতো, সুন্দর যদি একটা জবাবদিহিতা থাকতো, তাহলে কিন্তু এইভাবে এই হযবরল আপনার অবস্থা হযবরল অবস্থা হতো না। এবং অনলাইন পত্রিকা মানে কি, আপনাকে সুন্দর নতুন তো ইনভেস্ট করতে হবে। একজন ব্যক্তি একটা অনলাইন পত্রিকা চালাচ্ছে, এখন তো সবই যে ক্লিকবেট হ্যাঁ, সব চালাচ্ছে। আমার একটা কথা তার হচ্ছে- সেই যোগ্যতা আছে আছে কিনা, কিনা, সেটিও পরিমাপ করার কোনো শেষ সুযোগ আদৌ নেই। সাংবাদিক কিনা, সাংবাদিক কখনো হওয়ার সাংবাদিকতা মাপকাঠিতে। করেছে কিনা। এই তো দেখেন, আমি দুইটা বড় বিষয়, একটা হচ্ছে অনলাইন মার্কেট, আর হচ্ছে এই যে অনলাইন পত্রিকা, দুটো একটা সম্ভাবনায় খাত। এর থেকে বাংলাদেশের চেহারা বা বাংলাদেশের উন্নয়নের পেছনে সঙ্গে থাকার কোনো সুযোগ নেই, অঙ্গাঙ্গিভাবে কোনো জড়িত। সুযোগ নেই। দুটি বড় ভালো বিষয়, সম্ভাবনাময় বিষয় আমরা শুরুতেই একটা বড় হযবরল ধরনের করে সংকটের দিয়েছে। মধ্যে ফেলে দিলাম। আমরা আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে আমাকে। দর্শক, আমরা আলোচনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ই কমার্সের হজঘট দায় কার। আমরা সকলেই জানি যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে ই কমার্সের নামে যে প্রতারণা হচ্ছে, গ্রাহক হয়রানি বা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই দায় কে নেবেন সেটি নিয়ে আলোচনা করছিলাম। বা আমাদের আসলে সুন্দর একটি পরিকল্পনা বা নীতিমালা আছে কিনা, বা আইন আছে কিনা, প্রয়োজন আছে কিনা। আমরা আবারও সংযুক্ত হতে চাই গোলাম রহমান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। গোলাম রহমান, আমরা এবার একটু আলোচনা আনতে চাইব যে বিষয়টি নিয়ে আসলে আপনারা কনজিউমারদের নিয়ে কাজ করেন। গ্রাহকদের স্বার্থ রক্ষায় আসলে কতটুকু আমরা কাজ করতে পারছি? আমরা যতটুকু শুনেছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেখানে কয়েক হাজার অভিযোগ পড়ে ছিল শুধু ইভেলের বিরুদ্ধে, তারাই সেটি কেন নজরে আনলেন না?
এবং কথা হচ্ছিল যে আইন হয়তো বা নেই, নীতিমালা তো আছে, সেখানে পর্যাপ্ততা ছিল না, কিন্তু এই প্রকাশ্যে এরকম ঘোষণা দিয়ে এরকম প্রতারণা হলে গ্রাহকরাই শুধু দায়ভার নেবেন, যারা করছেন তারা কতটুকু দায়ভার নিচ্ছেন, বা এই জায়গাগুলো আসলে কি বা আমরা করতে পারি? প্রথমেই যে কথাটি বলেছিলাম যে আইনি কাঠামো থাকা দরকার, সেই আইনি কাঠামোটা হয়নি। আমাদের এখানে সরকারি সংস্থাগুলি বা কর্তৃপক্ষ সবসময় রিঅ্যাক্ট করে, প্রোঅ্যাক্টিভ না। আপনি প্রোঅ্যাক্টিভ হলে প্রথমেই সবকিছু ঠিকঠাক করে তারপরে কার্যক্রমটি শুরু হয়, কিন্তু এটা হলো এখন কার্যক্রম শুরু হয়েছে, তারপরে সমস্যার সৃষ্টি হয়েছে। তখন আমরা সবাই বসেছি, চিন্তা করছি কিভাবে এইসব ঠিক করা যায়, বন্ধ করা যায়, ঠিক করা যায়। আমরা তো মুক্তবাজার অর্থনীতির সবচেয়ে বিশ্বাসী জাতির মধ্যে এক। বাংলাদেশ নাকি, আমি কোথায় দেখলাম যে বাংলাদেশের লোকদের সবচেয়ে বেশি আস্থা মুক্তবাজারে, কিন্তু মুক্তবাজার প্রতিযোগিতার বিষয়। মুক্তবাজার হলে প্রতিযোগিতা বাড়বে। আমাদের দেশে মুক্তবাজারে চালুটা হয়েছে বা জোরে সোরে প্র্যাকটিস শুরু হয়েছে 90-এর দশকের প্রথম। আমাদের এখানে কিন্তু যা আর কি হওয়ার কথা তার বিপরীত হয়েছে। এখন আপনি চিনির বাজারের কথা বলেন, দেখবেন চিনির ব্যবসা 3-4 জনের হাতে নিয়ন্ত্রিত। ভোজ্য তেলের কথা বলেন, তাও একই কথা। যেখানে প্রতিযোগিতা বিকশিত হওয়ার কথা, বিকশিত না হয়ে প্রতিযোগিতা সংকুচিত হয়েছে। এখন কেউ যে নতুন করে বাজারে ঢুকবে তাও হয়তো সম্ভব নয়। আমি শুনেছি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নাকি মেঘনার এই পার তোমার, এই পার আমার, আর মানে পদ্মার ওই পার তোমার, মানে জোন ভাগ করে নিয়েছে। আর কেউ যদি নতুন আসতে চায় তাহলে তাদেরকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করা হবে তারা যেন না আসতে পারে। এই যে একটা অগ্রিম চিন্তার, বিশেষ করে কর্তৃপক্ষের অগ্রিম চিন্তা করার আর মানে অপারগতা অথবা অনিচ্ছা, অনীহা, সেইটার কারণে এইসব জিনিস করতে মানুষ সাহস হয়। আর তাছাড়া আমাদের আরেকটি জিনিস আমার মনে হয়েছে যে মানুষ দুঃসাহস করে কেন। আমাদের আইনি প্রক্রিয়াটা অত্যন্ত শ্রত, অত্যন্ত আমাদের আইনি প্রক্রিয়াটা দ্রুত না। আমরা আলোচনার মধ্যে বলছিলাম ডেস্টিনির কথা। ডেস্টিনিকে ব্যবসা তো শুরু করেছে আগে, বোধহয় ডেস্টিনির বিরুদ্ধে 2012 সালে মানি লন্ডারিং 12 সালে হয়েছে, কি যেন আপনার মামলা হয়েছে। জি, 9 বছর ব্যবসা অনেক আগে থেকে করেছেন। ব্যবসায়ের আগে থেকে করেছে, 9 বছর হয়ে গেছে। কিন্তু 9 বছরে ওই বিচার প্রক্রিয়া কত দূরে গিয়েছে, কিন্তু ওনার যদি শাস্তিও হয়, শাস্তির পরিমাণ নাকি 12 বছর। তো 9 বছর উনি জেলে বসে কাটিয়ে দিয়েছেন। এখন 5,000 কোটি টাকার যার ক্ষতি হাতে নেওয়ার অভিযোগ, 4,500 কোটি টাকার মতো বোধহয়, 5,000 না, ইচ্ছা হতে পারে। তারপরে এরকম আরো অনেকগুলো হয়েছে। সবখানেই যে আপনার যদি এই ধরনের কর্মকাণ্ড রোধ করতে হয় তাহলে আমাদের যে সরকারি সংস্থাগুলিকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং কোনো ব্যবসা, নতুন ধরনের ব্যবসা শুরু করার আগে শুরু করা যাবে না যে পর্যন্ত আইনি কাঠামো না হয়। আর এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ, আবার তবে ক্ষতিপূরণের যে ব্যবস্থা, সরকার তো দিতে হলে ট্যাক্স পেয়ারের মানি দিতে, অর্থ দিতে হবে। যে ট্যাক্স পেয়ারের অর্থ
কেউ দেওয়ার যে অধিকার সরকারের কি আছে? অপকর্ম হয়েছে, অপকর্মে কেউ নিজেদের অসাবধানতা, কেউ নিজেদের লোভের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আইনি প্রক্রিয়ায় যেটি, যদি আইন আপনি বিচার শেষ হয়, তখন হয়তো আপনার এই কোর্ট, মানে তাও আর কি কোর্টের আদেশ লাগবে যে তাদের যে সহায় সম্পদ আছে তা বিক্রি করে একটা সত্যিকারে ক্ষতিগ্রস্তকে চিহ্নিত করে তাদের সম্পদ বিক্রি লব্ধ অথবা সম্পদ থেকে ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু এই প্রক্রিয়া অনেক অনেক জটিল এবং দীর্ঘ সময়ে এই বোধহয় হয়ে ওঠে না। যুবক নিয়ে তো আর কি, আপনার যুবক মানে প্রতারণার জাল ফেলা, এটা কিন্তু নতুন নয়। গত শতাব্দীতেও এই ধরনের অনেক বড় বড় প্রতারণা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো হয় না দেখে বারংবারই তারা উৎসাহিত হন। দৃষ্টান্তমূলক, হ্যাঁ, এটা তো আমেরিকাতে, ওই যে পত্রিকায় দেখলাম, আমেরিকাতে বিভিন্ন লোক এই ধরনের কর্মকাণ্ডের জন্য 100 বছর 50 বছর জেল হয়েছে। তো আমাদের এখানে তো আইনের 7 বছর আর 5 বছর। ব্যারিস্টার অনেক হয়তো এই ব্যাপারে আরো বেশি আলোকপাত করতে পারে। ধন্যবাদ স্যার। ব্যারিস্টার অনেক, এই যে এখন আসি শাস্তির জায়গা বা ক্ষতিপূরণের জায়গা, আসলে বিদ্যমান আইনে ই কমার্সের যে ভজগট হয়েছে সেটিতে কি আছে আসলে, বা সেখানে আরো কিছু পরিবর্তন যদি করতে হয় কি করতে লাগবে? এখন পর্যন্ত তাদের নামে যে অভিযোগগুলো আছে সেগুলো হচ্ছে যে ফ্রড করেছেন, প্রতারণা করেছেন 420, সেটাতে যে 7 বছরেরই। এখন পর্যন্ত একটা যেটা ব্যাপার আছে যে টাকাগুলো যে গেল, তারপর তো টাকাটা এখন যেটুকু গেটওয়েতে আছে সেটা না, তার আগের যেটা, সেগুলো যখন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, তারপরে সেটা কিন্তু ওনারা লেয়ারিং করে ফেলছেন যে আর ওটাকে ট্রেস করা যাচ্ছে না যে পরে কোথায় গেল, সেটা কি দেশে আছে না দেশের বাইরে চলে গেছে, সেটার ব্যাপারে নেই। যেমন একটার ব্যাপারে যা শুনতে পাচ্ছি, ধামাকার ব্যাপারে, যে দেশের বাইরে চলে গেছে। ইভ্যালিডটা দেশের বাইরে ওনারা অস্বীকার করছেন, কিন্তু তারপরেও কেউ দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি টাকাটা কোথায় গেল, হয়নি যে তারা এক্স্যাক্টলি। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট উই কল লেয়ারিং, এবং এটা কিন্তু মানি লন্ডারিং এর একটা অংশ। এখন পর্যন্ত আমি শিওর না যে সেই দণ্ডে যদি দণ্ডিত হন কি হবে। 12 বছর সর্বোচ্চ কয়েক হাজার কোটি টাকা নিয়ে 12 বছর জেল খাটলে সমস্যা কোথায়? এখন বারবার যেটা যে ক্ষতিপূরণ, ওনার কাছে যদি সেই পরিমাণ অ্যাসেট থাকতো, সেই অ্যাসেটটাকে দরকার হলে বিক্রি করে হলেও ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেত। এখন আমরা কি দেখতে পাচ্ছি, তার সাভারে 5-6 একর জমি আছে, কোটি টাকার একটা ঘোষণা এসেছে, সেটি সত্যি কিনা জানি না, শুনতে পাচ্ছি 5-7 কোটি টাকার জমি রয়েছে ওনার ব্যাংক অ্যাকাউন্টে, ওনার আর ওনার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ে 60 লক্ষ টাকা রয়েছে। 5 কোটি 60 লক্ষ টাকা অ্যাজ অপোজ টু 1000 কোটি টাকা। কাকে দিবেন আপনি? ক্ষতিপূরণ করতে দিবেন? ওনাদেরকে তো আর করে উপায় নেই। সো এই যে সবাইকে যদি দিতেও লাগে, যে অ্যামাউন্টটা আসবে সেটি দিয়ে কারোই ক্ষতিপূরণ হবে না। 1000 কোটি টাকা দেনার সাথে আপনি সাগরের এক্স্যাক্টলি, এটা দ্যাট ইজ নাথিং। আচ্ছা, গেটওয়েতে রয়েছে হচ্ছে যে টাকাটা, এই টাকাটাকে আপনি ট্রেস করতে পারছেন যে ওনার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে গেছে জুনের পর থেকে। সো ওনারা হয়তো তার সুযোগ আছে। বাকিদের কি হবে? নাথিং। আমাদের ল নাই এখানে। যেটা সবচেয়ে যে উনি বলছেন যে লাস্ট ওনার প্ল্যান ছিল যে উনি দেউলিয়া ঘোষণা করবেন। দ্যাট ওয়াজ, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সুন্দর পদ্ধতি, যে আমার কাছে আর নাই, আমি হাত পা তুলে সারেন্ডার করে ফেললাম, যে কিছু করার নেই। এটা একদম বাংলাদেশের যে নতুন তা না, দিস ইজ মানে পঞ্জি স্কিম। এটা আজকে থেকে তো হচ্ছে না। এটা কিন্তু তাহলে এই যে 10-12 বছর স্যার যেটা বলছিলেন যে বিভিন্ন দেশে সেটা 50 থেকে 100 বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা, সেটি কি আমরা করতে পারি না বা করতে হবে না? এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মনে করেন এখন আমাদের সেন্টেন্স হয় যেটা, অর্থাৎ শাস্তির যেটা ভোগ করতে হয়, সেটা সাজার মেয়াদ অনেক সময় আমরা বলি কনজিকিউটিভ, আর একটা হচ্ছে কনকারেন্ট, যে দুটো কাউন্টের শাস্তি হলো 15 বছর, যেটাই যে গতকালকে স্বাস্থ্য মালিকের কেসে যেটা 30 বছর, 15, কিন্তু এটা একসাথে রান করবে, মানে উনি 15 বছর থাকবেন, যদিও 30 বছরে কিন্তু দুটো একসাথে কনকারেন্টলি, মানে একই সাথে রান করবে।
এখন এটাতেই যদি ওনারা বলতেন যে এটা কনজিকিউটিভলি রান করবে, মানে এটা শেষ হবে আবার তারপর 15 ওটা বছর শুরু হবে, আবার তাহলে কিন্তু এটা 30 বছর তাহলে ভবিষ্যতে কেউ হয়তো বা চিন্তা করতে আমি করব কিনা যে 30 বছর Exactly. যদি আমার জেলে থাকতে হয়। যেমন আমেরিকাতে যে সিরিয়াল কিলার একজনের 550 বছরের জেল হয়েছে, মানে আমৃত্যু। আমৃত্যু 550 বছর তো মানে মৃত্যুর আমৃত্যুর পরেও উপরে থাকে। এক্স্যাক্টলি মৃত্যুদণ্ড ওইভাবে নেই, সেই কারণে এক্স্যাক্টলি, কিন্তু ওই যে একদম কনজিকিউটিভলিতে যাচ্ছে আমাদের ভবিষ্যতে দেশে- কেউ যেন সাহস না করে এই সাহস না জিনিসটা করে। না করার। কিন্তু আমাদের দেশে বেসিকলি এই জিনিসটা করলেও আমি যেটা মানে আমার মাথা ইতে যেটা এখন কনসার্ন যেটা সেটা হচ্ছে যে যারা বিনিয়োগ করেছেন তাদের কি লাভ হলো, ও জেলে থাকলো তো আমার যে টাকাটা চলে গেছে, মানে কত লোক এখন রাস্তায় হায় করছে। এটা কিন্তু আরেকটা জিনিস মনে করেন, আমাদের শেয়ার স্ক্যাম হয়েছিল, একটা টাকাও তো কেউ কিছু ফেরত পাননি, ওটা তো তাও নিজের থেকে আপনারা ইনভেস্ট করেছেন নিতে। ওইখানকার স্ক্যাম, এখানকার স্ক্যাম, যুবকের স্ক্যাম, ডেস্টিনি যেটাই UniPay। বলি, দিস ইজ নাথিং নিউ। অ্যান্ড আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমরা শিখছি না, শুধুমাত্র খোলস পাল্টাচ্ছে। এক্স্যাক্টলি আমরা শিখছি না। আমাদের একটু সেখানে গ্রাহকদের সচেতনতা অবশ্যই প্রয়োজন অবশ্যই আছে, তার প্রয়োজন। সাথে সাথে কিন্তু দায় দায়িত্ব এরাই I যারা would এখন say. গ্রাহকদের মাথায় তুলে দিচ্ছেন তারাও তো এড়াই যেতে পারেন। নো নট অ্যাট অল। বাংলাদেশ ব্যাংক Not at এত হাজার all. কোটি টাকা লেনদেন হয়, বাংলাদেশ ব্যাংকে কি নজরে আসে না সেটি? বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছিল, দেখলেনই তো, নিজেরাই 1 মাস বন্ধ রেখে তাহলে গ্রাহক কেন প্রলুব্ধ হবে না? এক্স্যাক্টলি সিল অফ অ্যাপ্রুভাল দিয়ে দিলেন। আমি যখন বাংলাদেশ টিমের জার্সিতে একটি কোম্পানির বিজ্ঞাপন দেখব, আমি যখন আপনি আরেকটা দেখেছেন মিডিয়ার কিনা? লোকজনকে তারা তার টুর্নামেন্ট স্পন্সর করছেন, অ্যালিশ শর্মার টুর্নামেন্ট গতকালকেও এই লাস্টের সিরিজও দেখলাম যে দ্যাট ওয়াজ তাহলে স্পন্সর তারও বাই কি এখন সময় এসেছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে না একটু বুঝে ব্যাকগ্রাউন্ড চেক অর্থায়ন না করার, দেওয়ার? একটু ব্যাকগ্রাউন্ড চেক করার প্রয়োজন তো রয়েছে। কারণ যেটি দ্বারা গ্রাহক হয়রানি হচ্ছে, দেশের জনগণ প্রতারিত হচ্ছে, লোভ আছে জনগণের। Exactly, কিন্তু কিন্তু- লোভটা প্রলুব্ধ হচ্ছে কেন? এক্স্যাক্টলি, আপনি প্রলুব্ধ করছেন বলেই তো তার লোভটা বাড়ছে। বাড়ছে। আপনি এমন এমন লোকজনকে নিয়ে আপনার ওখানে যেমন বসাচ্ছেন। ইভেলির যতগুলো অফার ছিল প্রতি শুক্রবারে তো ওপেনলি ডিক্লেয়ার Open হয়েছে। declare। তখন কি ইক্যাপ ছিল না? তখন বাণিজ্য আচ্ছা, মন্ত্রণালয় ছিল না, ইক্যাবের শৃঙ্খলা ব্যাপারে বাহিনী যখন ছিল বলছেন, না? ইক্যাবের ব্যাপারে যখন বলছেন, ইক্যাব হচ্ছে তাদের একটা সংগঠন। তারা এখন বলছে যে হ্যাঁ আমরা গত বছরই এটার ব্যাপারে সবার কাছে কমপ্লেইন দিয়েছি। তারা 5 জন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একজন কিন্তু লয়ার তারা কি নিয়ে একটা তারা সংবাদ করেছে। সম্মেলন করে এটা গণমাধ্যমে বলতে পারতেন না? তাদের কথা হচ্ছে যে আমরা আমাদের মতন করে চেষ্টা করেছি, কিন্তু আমরা হাইয়েস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে তার সদস্যপদ স্থগিত করতে পারি, সেটাও তো বন্ধ করেনি। করতে পারি। সেটাও সেটা করেনি। করতে সেটাও তো করতে সেটাও পারতেন। করেননি, সেটাও তারা করেননি। আর ইক্যাবেরও দোষ দিচ্ছে না। এখন আপনি মানে ইভেলি ফেসবুকে এত শক্তিশালী ছিল হয়তো বা ইক্যাপকে ছাড়িয়ে গিয়েছে, এরকম আপনি- হতে পারে। সেটা আপনি ফেসবুকে ঢুকেন, যে কোনো লোক এই যে কোরিয়া থেকে গা ফর্সা হওয়ার ক্রিম এনে সবার সামনে মানে কি বলবো খেয়ে লাইভে লাইভে দেখাচ্ছে যে দেখাচ্ছে, এটা করবেন, এরা সেটা তো রিকাবের আন্ডারে না। এদেরকে কিভাবে আপনি কিভাবে control নিয়ন্ত্রণ করবেন? করব? সুন্দর প্রশ্ন। এই যে ই কমার্সের অগ্রগতি হচ্ছে সেটিকে আমাদের ধরে রাখতে হবে, নাহলে বিশ্বের আসলে তাল মিলিয়ে তো আমার চলা যাবে না। কিন্তু সেখানে নিয়ম নীতির কোনো বালাই নেই, কোনো নিয়মতান্ত্রিক নেই। এই যে একটা ট্রেড লাইসেন্স করছি, সেটি দিয়ে আমি ব্যবসা চালিয়ে যাচ্ছি হাজার কোটি টাকার, এইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবো আসলে? না, সবচেয়ে মানে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, দেখেন এই যে আমরা একটা বড় মানে মহামারীর মধ্যে চলছিলাম সেই গত বছরের মার্চ থেকে 1.5 বছর একটা খুব খারাপ পরিস্থিতির দিকে চলছিলাম। এবং আমার জানা মতে আপনি যেটি বলছিলেন, আমি খুব ডিপলি মানে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টও করেছি। এই যে ইভ্যালির যে সমস্ত সেল হয়েছে বা যারা টাকা দিয়েছে তার সিংহভাগ টাকা কিন্তু মোটর সাইকেল কেনার কারণে। এবং মোটরসাইকেল মানে আপনি খেয়াল করবেন, আমি ওয়েবসাইটে অনেকবার গিয়েছি, বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল এমন কোন ব্র্যান্ড ছিল না যেটি ভ্যালির সফটওয়্যারে ছিল না। কেন বাড়ছে দেখেন, আপনারা জানেন যে একটা পর্যায়ে এসে এই যে পাঠাও বা মোটরসাইকেলের যে আপনার অফিসের নিচে যান দেখবেন কতগুলো ছেলে, এবং তাদের চেহারার দিকে তাকালে মায়া হয় যে মানে আসলে অন্য কোনো চাকরি পায়নি বা কোনো উপায় নেই, বাধ্য হয় তারা এই কাজটি করছে। এখন এই পরিস্থিতি যেহেতু একটা প্রতিদিন আর্ন করতে পারছে, আমি দেখেছি সিংহভাগ ছেলে এই যুবকরা হচ্ছে ওইখান থেকে কম দামে টাকা মোটরসাইকেলটা পেলে ওইটা তারা পাঠাও রাস্তায় চালিয়ে তার সংসার চালাবে, পরিবার চলে। এটা করুন। এবং আমি কেস স্টাডি করে দেখেছি প্রচুর এইরকম সংখ্যা। এবং দেখেন এই প্রতারকরা, আমি বারবার বললাম প্রতারকরা তার খোলস বদলে যুগে যুগে থেকে যায় সমাজে, তার কাছে কি যা আসে না, সে এই সুযোগটাই নিল, মানে এই অসহায় মানুষগুলো সুযোগটাই নিল, যার এইভাবে মোটরসাইকেল নিয়ে চালায় দুটো পয়সা উপার্জন করবে, পরিবার চালাবে, কারো কাছ থেকে কিছু ধার করে বা বাবার একটু মানে জমি হোক বা কোনো কিছু গচ্ছিত টাকা হোক, মায়ের গহনা হোক বিক্রি করে আসে
এইখানে টাকাটা দিল, তারা আজকে পথে বসলো এবং তাদের টাকা কিভাবে আদায় হবে তাদের দেখার আসলে কেউ অনেক থাকলো ভাই না। বললেন যে কোনো ধরনের নিশ্চয়তা, এবং আমি যদি অতীত ইতিহাস দেখেন তাহলে বলি যে এটা আসলে কোনো ধরনের সম্ভাবনাই নেই। আপনাকে আমি দেখি এই যে নিয়ন্ত্রক সংস্থার কথা আমি বললাম না, নিয়ন্ত্রক সংস্থা কি হলো, পিকে হালদারের প্রসঙ্গ আসলো, পিকে হালদারের প্রসঙ্গ আসার পর পিপুলস লিজিং বাংলাদেশ ব্যাংক কি করলো, বন্ধ ঘোষণা করলো, এই তো বন্ধ ঘোষণা করলো, হাইকোর্টে গেল, আদালত গেল, পরবর্তীতে প্রায় 7-8 মাস পরে হাইকোর্ট বললো কেন বন্ধ থাকবে, এটা নতুন ফরম্যাটে চলবে। তাহলে আমি বাংলাদেশ ব্যাংকের এখন কি পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বলতে হবে যে তাদের সিদ্ধান্ত ভুল ছিল, তারা ভুল করেছে। তা না হলে এই সমস্ত নিয়ন্ত্রক সংস্থা দিয়ে দেশ চলতে পারে না, তো সেটা বাংলাদেশ ব্যাংক হোক, বিএসসিসি হোক, যে কোনো, এই যে প্রশ্নটা ঘুরে ফিরে আসে, হ্যাঁ, এবং যে সবচেয়ে আপনি রাজীব 20 সালে যখন আপনি দেখলেন এই ধরনের লেনদেন, তাকে কি এই প্রশ্ন করেছিলেন যে সেটাই বলছি। কোত্থেকে কার টাকা ব্যবহার করা হচ্ছে? সেটাই বলছি। তাহলে আপনি বাংলাদেশ কি ব্যাংক, দেখে তাকে ছাড় দিলেন? বাংলাদেশ ব্যাংক যে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্তটা নিল এখন বন্ধ করা, বাণিজ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক কি দেখে ছাড় দিয়েছিল? তাহলে কি সমান অপরাধী তারা নয়? এবং এই প্রসঙ্গে দেখেন আমি বলেই ফেলি, অনেক ভাই আমি মানে বলেই ফেলি, সেটি হচ্ছে যে এই যে দেখেন আপনার প্রত্যেকটা বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে, আদালতের কি আর কাজ নেই? এবং তাহলে দেখেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হ্যাঁ আমি বলছি অনেক উন্নত হয়েছে, অনেক উন্নয়ন নানান ধরনের, সেটা আমি অস্বীকার করছি, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু শেষ আদালতকে করতে হস্তক্ষেপ আদালত করতে হচ্ছে। এবং এটাকে আমি এক ধরনের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সংকট বলে মনে করি। প্রত্যেকটা বিষয়ে কেন আদালতগুলো করতে হবে, সরকারি সংস্থাগুলো, সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলো কি করছে, এবং আমি মনে করি, আমি জানি না এইভাবে বলা উচিত হবে কিনা আদালতের বিষয়, সরকারি সংস্থাগুলোরকে পরিচালনা করার ক্ষেত্রে সরকারের আলাদা কোনো সংশ্লিষ্টদের নিয়ে আলাদা কোনো বডি আদালত তৈরি করে দেওয়ার অনুরোধ জানাবে কিনা আমি জানি না, কারণ চলতে পারে না এইভাবে, কারণ জনগণের টাকা বসে সেটাই বেতন নিবে, আদালত সব আপনি এই যে শেষ করে দিবেন, বন্ধ করলেন, তার গ্রাহকদের টাকাটা কিভাবে আদায় করবে একটু ভাবলেন না, তারপর আন্দোলন করলো, ইয়ে করলো, তারপর আদালত হস্তক্ষেপ, প্রত্যেকটা বিষয়ে কেন আদালতকে হস্তক্ষেপ করতে হবে? তাহলে সংস্থাগুলো কি প্রয়োজন, নিয়ন্ত্রকগুলোর সংস্থাগুলো কি প্রয়োজন, কর্মকর্তা কর্মচারী কতটুকু আমার প্রয়োজন? আদালতের পাশাপাশি আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারের একদম শীর্ষ মহল, বা বিশেষ করে বলেই ফেলি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এই যে ভালো ভালো বড় বড় নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে না পারলে আমরা যে এগিয়ে যাচ্ছে উন্নয়নের ধারা, সেটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। এমন সময় এসে এমন প্রতিষ্ঠানের কারণে আপনি হুমড়ি খেয়ে পড়বেন না, তখন আপনি কিন্তু সবকিছু উলটপালট হয়ে যাবে, হিসাব নিকাশও পাল্টে যাবে। তার প্রমাণটা দেখেন, একটা সুশৃঙ্খল ভাবে একটা অনলাইন মার্কেট সৃষ্টি হবে বাংলাদেশে, মানুষজন আলাদাভাবে একটা নতুন কিছু আসছে সেটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে, সেটাই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে, সেই জিনিসটাই আমরা শুরুতে হজবরল করে ফেলাম, বড় ধরনের একটা যেখানে মানুষের আস্থা সংকট হলে ভবিষ্যতে এই খাত ঘুরে দাঁড়াবে। সেই কারণে আমার কাছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সংকট যেটা মনে হচ্ছে যে অথরিটিগুলো, মানে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে, এবং এটিকে তো আদালতের যে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সরকারের শীর্ষ মহলে যারা আছেন তাদের। অনেক ভাই কিছু যোগ করতে চাচ্ছিলেন, তারপর আমি স্যারের কাছে যাব। আমি একদম মানে ওনার সাথে একমত। আমি নিজে আদালতের সাথে জড়িত অ্যাজ আ লয়ার। আমাদের মাঝে মধ্যেই আমরা খুব দুঃখের সাথে কোর্টকে বলি যে আমরা আসতে চাই না, কিন্তু আমরা বাধ্য হচ্ছি আপনাদের কাছে আসতে, বিকজ যাওয়ার জায়গা নেই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা কোম্পানি, ই কমার্স কোম্পানি তৈরি হলো, তার কোনো রিফান্ড পলিসি নেই। যখন বাংলাদেশ ব্যাংক এটা আটকালো বা কমার্স মিনিস্ট্রি, তারা এটা দেখবে না যে এদের রিফান্ড পলিসি কি, যে আলটিমেটলি দেরি করে করে আপনার কাছে কোথায় 1 প্যাকেট বিরিয়ানি না কি জানি কি পাঠিয়ে দিত, সামথিং লাইক দ্যাট ওয়াজ ইভালিস রিফান্ড পলিসি, যে টাকা ফেরত দিব না, আরেকটা কোনো প্রোডাক্ট তুমি আমার কাছ থেকে নাও। সেই বাধ্য করার অধিকার কি তার আছে? that couldn't have been there. এটা আমি কি করব, এটা তো আমার ব্যাপার। এক্স্যাক্টলি, আই ডোন্ট নিড ইট, আমার টাকাটা এখন ফেরত দাও, তুমি দিতে পারছো না। তাহলে কি এখন সম অপরাধী হবেন ওই সংস্থাগুলো? আই উড সে ইয়েস, এন্ড এইখানে একটাই আছে যে টট, যেটা নেগলিজেন্স, আমাদের বাংলাদেশ ব্যাংক বলি, বাংলাদেশ ব্যাংকের চাইতে সবচেয়ে প্রথমে আমি মিনিস্ট্রি অফ কমার্সকে রাখতে চাই, বাণিজ্য মন্ত্রণালয় এবং তাদের এই অবহেলায় সাধারণ মানুষ যে নেগলিজেন্স সব দায়ভার নেবেন, দে শুড পে। এবং এটা যদি কোনো বাংলাদেশের বাইরে অন্য কোথাও হতো, এখানে একটা ক্লাস অ্যাকশন স্যুট হতো এগেইনস্ট এই দুটো রেগুলেটরি বডির সাথে। এক্স্যাক্টলি, কারা কিভাবে ছাড় দিয়েছিলেন, কি দেখে ছাড় দিয়েছিলেন, failed in your duty to monitor it and regulate it. আমরাও চাই ভবিষ্যতে এমন কঠোর একটি সাজা হোক যারা এই ধরনের প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের টাকা আর হাতিয়ে নিতে না পারে, কিন্তু সেটি যেন দৃশ্যমান হয় এবং এইটি যেন না হয়। স্যার, আমরা একেবারে শেষ দিকে, আসলে আমরা উত্তরণের জায়গা খুঁজতে চাই। আমরা অবশ্যই চাই ই কমার্স সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও এগিয়ে যাক,
এবং সেটি যদি বাংলাদেশের কোনো কোম্পানি দিয়ে হতে পারে সেটি তো আরও ভালো, সেখানে আমরা অবশ্যই এগিয়ে দিব তাদেরকে। কিন্তু আমরা চাই না এভাবে প্রতারণা হোক, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাক, গ্রাহক মাথায় হাত দিয়ে বসে যাক, সেটিও আমরা চাই না। সেক্ষেত্রে যাওয়ার আগে যদি আপনি কিছু বলে শেষ করেন। আমাকে বলছেন? জি স্যার। আচ্ছা, প্রথমে হলো যে আমার মনে হয় যে ই কমার্স একটা বিকশমান খাত, এটা নিয়ন্ত্রণের জন্য একটা আইনি ফ্রেমওয়ার্ক দরকার। কিছুটা আর কি হয়তো হয়েছে এর মধ্যে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক মূল্য পরিশোধের ক্ষেত্রে একটা ব্যবস্থা নিয়েছে। এর ফলে এখন পণ্য পাওয়ার পরই মূল্যটা সত্যিকারে পরিশোধিত হবে, যদিও গ্রাহককে আগেই অর্থ দিতে হবে। এটা একটা ভালো উদ্যোগ। তবে ই কমার্স একটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকা দরকার, যাদের কাছ থেকে লাইসেন্স দিতে হবে, রেজিস্ট্রেশন হতে হবে, তাদের সামর্থ্য আছে কিনা, যোগ্যতা আছে কিনা, প্রথম এই ব্যবসা শুরু করার আগেই সেটা পরীক্ষা হওয়া প্রয়োজন। এবং পরীক্ষার পরেই আপনার যে ব্যবসাটা পরিচালনার অনুমতি মিলবে। আর আমরা যখন সাধারণভাবে বাজারে কোনো জিনিস কিনি, দোকান থেকে কোনো জিনিস কিনি, আমরা দোকানে যাই, পণ্যটা দেখি, পছন্দ হলে তারপরে ক্রয় করি, পণ্যটা কিনি, তারপরে মূল্য পরিশোধ করি। এক্ষেত্রেও অনলাইনে কি পণ্য দিচ্ছে, কি পণ্য, সে বিবরণ আমরা পড়ে আমরা যদি স্যাটিসফাইড, মানে ক্রেতা যদি সন্তুষ্টি পায়, তাহলে সন্তুষ্ট হয়, তখন সে পেমেন্ট করবে, কিন্তু সে পণ্যটি পাওয়ার পরে মূল্য পরিশোধিত হবে। কিন্তু সেই সংশ্লিষ্ট পণ্যটি যদি না পান, সেটিরও যেন কঠোর একটি আইন থাকে, যেটি আমাকে বলা হচ্ছে সেটি যদি না দেয়। আইন তো বিস্তারিত বিষয়, আইনে সবকিছু আইন এবং আইনের আওতায় বিধান করতে হবে, যাতে মানুষ কোনোভাবে কমার্সে প্রতারিত না হয়। আর তাছাড়া আমি দুইটি কথা বলতে চাই। একটি হলো, যারা প্রতারকের উপরে প্রতারণা করেছে, ওরা তো বিক্রি করেছে একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করে যারা আবার এ নিয়ে ব্যবসা করেছে, তারাও কিন্তু ছাড় পাওয়া উচিত হবে না। এদেরকে এরা কিন্তু বুঝে শুনে করেছে লাভবান হওয়ার জন্য। এদেরকেও আইনের আওতায় আনা বোধ হয় যৌক্তিক হবে। আর তৃতীয়ত, আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের কথা বলছিলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা আছে, আইন কানুন আছে, বিধিবিধান আছে, সবই আছে। কিন্তু এই যে পিকে হাওলাদার, হ্যাঁ, সে 10,000 কোটি টাকা নাকি আর কি নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে, কিন্তু তার কর্মকাণ্ড তো রেগুলেটরি অথরিটির দৃষ্টিতে ছিল, তাদের চোখের সামনে দিয়ে হয়েছে। তারা তখন কি করেছে? যাদের চোখের সামনে দিয়েছে, কিন্তু তারা তো অপরাধী হলেন না। আমাদের অনেক সংস্থার মধ্যে আর কি লেথার্জি আছে, যারা দায়িত্বে, তারা আর কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যান, তাদেরও জবাবদিহিতার বাইরেতে আসতে হয়। তারা আর জবাবদিহিতা নাই। আমাদের অধিকাংশ আইনে আছে যে সরল বিশ্বাসে যদি কিছু করা হয়, তাহলে ওই যে কর্তৃপক্ষ বা ওই ডিপার্টমেন্ট বা ওই মন্ত্রণালয়ের লোকদের কিছু হবে না। এইখানেও বোধহয় কিছু পরিবর্তনের সময় আনা দরকার। সময় এসেছে আমার মনে হয়। আমরা জি স্যার, জি। তো তাহলে আর কি আইন এবং সাবধানতা, অফকোর্স গ্রাহককে অবশ্যই সব সময় সচেতন থাকতে হবে, সতর্কতা থাকতে হবে। আর অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট একটি নীতিমালা, আইনি কাঠামো এবং এর ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্যার, আপনাকে
অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ, অনলাইনে আমাদের সাথে সংযুক্ত ছিলেন জনাব গোলাম রহমান সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা এছাড়াও স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন ব্যারিস্টার অনেক আর হক এবং আব্দুল রহিম ফার্মাসি। আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ দিকে এসে যেটি আমরা প্রত্যাশা করব, অবশ্যই ই কমার্সের মাধ্যমে বাংলাদেশের যে একটা অপার সম্ভাবনা সেটা এগিয়ে যাক এবং সেখানে যদি কেউ অপরাধ করেন, আইনের ব্যত্যয় ঘটান এবং যুগোপযোগী আইনের যদি প্রয়োজন হয় এবং যারা নিয়ন্ত্রণের দায়িত্ব থাকেন তাদেরকেও যেন জবাব দিতে আনা এবং সবশেষ সবার সচেতনতা, গ্রাহকদের সচেতনতার কোনো বিকল্প নেই। সকলে মিলিয়ে আমরা সেই জায়গাটা উত্তরণ প্রত্যাশা করি। শেষ করছি এখানে আলোচনা। ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি।